করোনার কারণে এবার স্কুলে হচ্ছে না ভর্তি পরীক্ষাও, সব শিক্ষা প্রতিষ্ঠানেই লটারি, বাড়লো এলাকাভিত্তিক কোটা, পেছাবে এসএসসি এইচএসসি। দেশে করোনায় একদিনে ৩৯ জনের মৃত্যু, আক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী ও সচিব, নাইজারে ওআইসির সম্মেলনে যোগদান বাতিল। বুড়িগঙ্গা তুরাগের ১.৫ শতাধিক বিঘা জমি এমপি আসলামের দখলে, উৎস মুখ বন্ধ হয়ে শুরু হয়েছে নদী পাওয়ার প্ল্যান্ট ও ইকোনমিক জোন উচ্ছেদের সুপারিশ নদী কমিশনের। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। করোনার ঝুঁকি এড়াতে এবার স্কুলে ভর্তি পরীক্ষা নেওয়া থেকেও পিছিয়ে এলো সরকার। প্রতি শ্রেণীতেই হবে লটারি। দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ সিদ্ধান্তের কথা জানান। ৭ ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়ার বিস্তারিত জানানো হবে। একই সঙ্গে স্কুলগুলোতে এলাকাভিত্তিক কোটা বাড়িয়ে ৫০ ভাগ করা হয়েছে। আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও পেছানোর ইঙ্গিত দেন মন্ত্রী। করোনা মহামারীতে সবচেয়ে বেশি বিপর্যস্ত শিক্ষা খাত। ৮ মাসেরও বেশি সময় ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। প্রতি বছর ডিসেম্বর এলেই ভর্তির তোড়জোড় শুরু করেন শিক্ষার্থী অভিভাবকরা। এবার সেই প্রক্রিয়া নিয়ে অন্ধকারে ছিল সব পক্ষ। বুধবার অনলাইন সংবাদ সম্মেলনে এসে সে জট কাটালেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। জানালেন ৩টি বিকল্প থেকে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় শেষ পর্যন্ত লটারির মাধ্যমেই সব শ্রেণীতে ভর্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে রাজধানীর স্কুলগুলোতে এলাকাভিত্তিক কোটা ৪০ ভাগ থেকে বাড়িয়ে ৫০ ভাগ করা হয়েছে। আর প্রতি ক্লাস্টার থেকে পছন্দের ৫টি পর্যন্ত স্কুলের কথা উল্লেখ করতে পারবেন শিক্ষার্থীরা। ১০ থেকে ১৫ জানুয়ারির মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানান মন্ত্রী। প্রচলিত ব্যবস্থায় কেবল একাডেমিক অর্থে সব মেধাবী শিক্ষার্থীরা গুটি কয়েক বিদ্যালয়ে কেন্দ্রীভূত হয়। ফলে বিদ্যালয়গুলোর মধ্যে এক ধরনের অসাম্য তৈরি হয়। এক অর্থে বাধ্য হয়েই ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যে লটারি পদ্ধতি বেছে নিচ্ছি তা কিছুটা হলেও বিদ্যালয়গুলোর মধ্যে সাম্য প্রতিষ্ঠায় সহায়ক হবে। ভর্তির ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান অতিরিক্ত ফি নিলে কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী। সেটির যদি প্রমাণ আমরা পাই তাহলে আমরা আমাদের পক্ষে যত ধরনের ব্যবস্থা নেওয়া সম্ভব আমরা সেই ব্যবস্থাগুলো নেব এবং আমরা কঠোর হব। সংবাদ সম্মেলনে উঠে আসে এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়টিও। মন্ত্রী জানালেন আসছে বছর পেছাতে পারে এ দুটি পাবলিক পরীক্ষা। পক্ষে ৩ মাস আমরা চাই যে ক্লাস করাতে চাই এবং ক্লাস করিয়ে তারপরে আমরা তাদের পরীক্ষা নিতে চাই। কাজেই পরীক্ষাটা হয়তোবা পিছিয়ে যাবে এবং এসএসসি এইচএসসি ২-১ মাস পিছিয়ে যাবে। এদিকে লটারির মাধ্যমে ভর্তির সিদ্ধান্তকে ইতিবাচক ভাবেই দেখছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। একসাথে যে এতগুলো ছাত্রছাত্রী একত্রিত হচ্ছে না, এতে মনে করি এটা ভালো হবে। এটা 50% কোটা করা হয়েছে, এতে স্কুলের আশেপাশে যারা আছে তারা ভর্তি হওয়ার সুযোগ পাবে। লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করার বিষয়টি সঠিক আছে বলে মনে করি। মন্ত্রী জানান প্রতি শিক্ষা প্রতিষ্ঠানে ১ জানুয়ারি পৌঁছে যাবে বই। তবে কিভাবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে সে বিষয়ে পরবর্তীতে নির্দেশনা দেওয়া হবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে বুধবার প্রকাশিত করোনার তথ্য জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন ৩৯ জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬,৪৮৭ জনে। ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছেন ২,১৫৬ জন। গত ২৪ ঘন্টায় কোভিড-১৯-এর নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬,০০১ জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৬,৯৬,১৫০ জনের। ২৪ ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন ২,১৫৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৪,৫৪,১৪৬ জন। ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৯ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ৬,৪৮৭ জন। করোনা থেকে ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,৩০২ জন। এই পর্যন্ত সুস্থ হয়েছেন ৩,৬৯,১৭৯ জন। মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য সহ এ পর্যন্ত প্রায় ১৫ জন জনপ্রতিনিধি করোনায় আক্রান্ত হয়েছেন। সবশেষ পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের কোভিড পরীক্ষার ফল পজিটিভ এসেছে। কোনো উপসর্গ না থাকায় বাড়িতেই আইসোলেশনে আছেন পররাষ্ট্রমন্ত্রী। বাতিল করা হয়েছে নাইজারে ওআইসির সম্মেলনে যোগদান।
ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৭তম সম্মেলনে যোগদানের জন্য পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন করোনার পরীক্ষা করান। মঙ্গলবার রাতে দেয়া পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। করোনার কোনো উপসর্গ না থাকায় বর্তমানে বাড়িতেই আইসোলেশনে আছেন মন্ত্রী। বাতিল করা হয়েছে তার নাইজার সফর। তিনি চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন এবং সুস্থ আছেন বলে জানানো হয়েছে। একই দিনে নাইজার সফর উপলক্ষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের করোনা পরীক্ষা করা হলে তারও পজিটিভ আসে। তিনিও চিকিৎসকের পরামর্শ মেনে বাসায় আইসোলেশনে আছেন। এদিকে এ মাসের শুরুর দিকে মুজিব বর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনের আগে সংসদ সদস্য, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকদের করোনা ভাইরাস পরীক্ষার আওতায় আনা হয়। 2 দিনের পরীক্ষায় প্রায় 13 জন সংসদ সদস্যের করোনা পজিটিভ ধরা পড়ে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে এর মধ্যে 2 জন মন্ত্রী, 2 জন প্রতিমন্ত্রী ও 1 জন উপমন্ত্রী রয়েছেন। এর মধ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, পাবনা 3 আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, ঢাকা 13 আসনের সাদেক খান, কিশোরগঞ্জ 3 আসনের মুজিবুল হক চুন্নু, বাগেরহাট 1 আসনের শেখ হেলাল উদ্দিন, লালমনিরহাট 1 আসনের মোতাহার হোসেন ও বাগেরহাট 3 আসনের হাবিবুর নাহারের নাম জানা গেছে। এছাড়া ঢাকা 10 আসনের শফিউল ইসলাম মহিউদ্দিন, পাবনা 4 আসনের নুরুজ্জামান বিশ্বাস, নওগাঁ 2 আসনের শহীদুজ্জামান সরকার করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে গত জুনে বাজেট অধিবেশনে 17 জন সংসদ সদস্য ও 105 জন কর্মকর্তা কর্মচারী করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল। সালাউদ্দিন সুমন। আগামী ডিসেম্বর থেকেই জার্মানি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে করোনার টিকা প্রদান শুরু করার কাজ অব্যাহত রেখেছে দেশগুলোর স্বাস্থ্য বিভাগ। কিন্তু কারিগরি কারণে ভ্যাকসিন সংরক্ষণ ও পরিবহনে আছে জটিলতা। এ নিয়ে জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। এতদিনের অপেক্ষার পালা বুঝি শেষ হলো। আগামী ডিসেম্বরেই আসছে করোনার কাঙ্ক্ষিত টিকা, কিন্তু সংরক্ষণ বা পরিবহনে সৃষ্টি হতে পারে জটিলতা। বিশেষ করে জার্মানির বায়োএনটেক এবং যুক্তরাষ্ট্রের ফাইজারের তৈরি ভ্যাকসিন BNT162b2 প্রয়োগের আগ পর্যন্ত সংরক্ষণ করতে হবে কমপক্ষে 70 ডিগ্রি হিমাঙ্কের নিচে, যা রাশিয়ার সাইবেরিয়ার সর্বনিম্ন তাপমাত্রার চেয়েও বেশি। তেমনি যুক্তরাষ্ট্রের মডার্না টিকা রাখতে হবে -20 ডিগ্রিতে, রাশিয়ার স্পুটনিক -18 গ্রেড সহ সদ্য ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় থাকা অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার টিকা সংরক্ষণ করতে হবে -2 থেকে 8 ডিগ্রিতে। এই অবস্থায় ভ্যাকসিন উৎপাদনকারী দেশগুলোতে সংরক্ষণের সর্বোত্তম উপায় হিসেবে তৈরি করা হচ্ছে ভ্যাকসিনের বিশেষ ফ্রিজ বক্স ও টিকাদান কেন্দ্র। তবে উৎপাদিত দেশ থেকে অন্য দেশে পরিবহন শেষে সে দেশে কমপক্ষে আরো 4 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণকে বিশেষ চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন জার্মানির সাধারণ নাগরিকরা। ভ্যাকসিন পরিবহন ও সংরক্ষণ অবশ্যই বিশাল এক সমস্যা, কারণ এত বিশাল অঙ্কের ডোজ সংরক্ষণ করবেন কি করে যদি না তার উপযুক্ত লজিস্টিক সাপোর্ট না দিতে পারেন। বিশেষ করে এদেশ থেকে অন্য দেশে নেওয়া এবং সংরক্ষণের বিষয়টা জটিলতা সৃষ্টি করতে পারে। ধরা যাক জার্মানি কিংবা যুক্তরাজ্য থেকে 7200 কিলোমিটার দূরে বাংলাদেশে যাবে টিকা। যাওয়ার সাথে সাথেই প্রথম ডোজ দেয়া গেলেও দ্বিতীয় দফায় ডোজ দিতে অপেক্ষা করতে হবে কমপক্ষে আরো 3 সপ্তাহ। যদি প্রয়োজনীয় সরঞ্জাম না থাকে তবে লাখ লাখ ডোজ ভ্যাকসিন সংরক্ষণ করা অনেকটাই কঠিন হয়ে পড়বে। দেখুন, যত সমস্যায় আসুক না কেন, টিকার দ্বিতীয় ডোজ কিন্তু নিতেই হবে, না হলে মহামারী থেকেই যাবে। এদিকে করোনায় মৃত্যুর ঊর্ধ্বগতি ঠেকাতে ডিসেম্বর থেকেই জরুরিভাবে টিকা দেয়া শুরু করবে জার্মানি, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। বাংলায় প্রবাদ বাক্যের মতো করেই বলতে হয়, করোনার টিকা যদিও হয়েছে আবিষ্কার, কিন্তু কারিগরি এবং অন্যান্য জটিলতার কারণে তা সংরক্ষণ সহ বিতরণ হবে আরও কঠিন। তাই বাংলাদেশ সহ অন্যান্য দেশকে আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জার্মান চিকিৎসা বিজ্ঞানী সহ বিশেষজ্ঞরা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। বুড়িগঙ্গা ও তুরাগের 1.5 শতাধিক বিঘা জমি দখল করে নির্মাণ করা হয়েছে এমপি আসলামের মাইশা পাওয়ার প্ল্যান্ট ও আরিশা ইকোনমিক জোন। সরকারের সংশ্লিষ্ট 8টি সংস্থার সুপারিশ নিয়ে এ প্রতিবেদন দিয়েছে নদী রক্ষা কমিশন, যার ফলে উৎস মুখ বন্ধ হয়ে শুরু হয়ে গেছে বুড়িগঙ্গা। বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসন সহ সংশ্লিষ্টদের অগ্রাধিকার ভিত্তিতে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের পরামর্শ দিয়েছে সংস্থাটি। বুড়িগঙ্গা ও তুরাগ দখল করে গড়ে ওঠা মাইশা পাওয়ার প্ল্যান্ট ও আরিশা ইকোনমিক জোনের নামে মেরে ফেলা হয়েছে নদী। 1-2 একর নয়, দখল করা হয়েছে 54 একর বা 162 বিঘা নদীর জমি। বন্ধ হয়ে গেছে স্রোতস্বিনী নদীর উৎসমুখ। আর এতেই যা হবার হয়ে গেছে, ভুগতে হচ্ছে রাজধানী সহ বুড়িগঙ্গা পাড়ের অসংখ্য মানুষকে।
সেই নদীর জায়গা দখল মুক্ত করতে গিয়ে এই বছরের ৩রা মার্চ বাধার মুখে পড়তে হয় বিএডব্লিউটিএকে। বেসরকারি পাওয়ার প্ল্যান্ট উচ্ছেদ অভিযানে গেলে সরকারি সংস্থা বিএডব্লিউটি এর কর্মকর্তাদের উপর এভাবেই তেড়ে আসেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সংসদ সদস্য আসলামুল হক। ১ ইঞ্চি জমিও দখল করা নয় দাবি করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে একইভাবে পরের দিনও অভিযানে বাধা দেন তিনি। এ নিয়ে গত কমাসে জল ঘোলা কম হয়নি। জমি নিজের দাবি করে উচ্চ আদালতের ৩টি বেঞ্চে আলাদা আলাদাভাবে শরণাপন্ন হন আসলামুল হক। পরে আদালতের নির্দেশে সরকারি ৮টি সংস্থাকে সাথে নিয়ে প্রায় ৩ মাস পর তদন্ত প্রতিবেদন দিয়েছে নদীরক্ষা কমিশন। তদন্তে বেরিয়ে আসে ভয়াবহ হরিলুটের তথ্য। মাইশা পাওয়ার প্ল্যান্ট ও আরিশা ইকোনমিক জোনের নাম দিয়ে করা জায়গার মধ্যে প্রায় ১৩ একর জায়গা পুরোপুরি নদীর, প্রায় ৮ একর তীরভূমি ও বন্দর সীমা এবং বাকি জায়গা ড্যাপের আওতাভুক্ত বন্যাপ্রবণ এলাকা, যেখানে কোনো ধরনের স্থাপনা করার আইনি বৈধতাই নেই। যদিও আসলামুল হক শুধু দখলই করেননি, পাওয়ার প্ল্যান্ট ও অন্যান্য স্থাপনা দেখিয়ে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণও নিয়েছেন। নদী কমিশন জানায়, ডিজিটাল পদ্ধতিতে মাপ যোগ করায় প্রতিবেদনে কোনো ভুল হওয়ার সুযোগ নেই। ইন্টিগ্রেটেড টেকনোলজি ব্যবহার করে এখানে ডিজিএলআর, স্পার্টসো এরকম যারা মোস্ট মডার্ন টেকনোলজি জানে তাদের নিয়ে এগুলো আলাপ আলোচনা করে বাস্তবে গিয়ে জিও রেফারেন্সিং নিয়ে সেগুলো একটা ইনকোয়ারি রিপোর্ট সেগুলো করা হয়েছে যে আসলে বাস্তব অবস্থানটা কি। ন্যায় বিচার করার স্বার্থে নিখুঁতভাবে আমরা এটা করার চেষ্টা করেছি। নদীর জমি নদীরই থাকবে, নদীর জমি অপরিবর্তনীয়। আদালতে পিটিশনে তারা এমন একটা কথা বলেছেন যে প্রধানমন্ত্রীর অফিস থেকে তাদেরকে এই পাওয়ার প্ল্যান্ট স্থাপনের জন্য অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু সেখানে আমরা দেখেছি যে না, তারা এরকম কথা বলেন নাই। নদীর মালিক বিএডব্লিউটিএ জানায়, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে শিগগিরই সেখানে স্থায়ী সীমানা পিলার বসানো হবে। সুপারিশ অনুযায়ী মাইশা পাওয়ার প্ল্যান্ট এবং আরিশা ইকোনমিক জোনের জন্য যে অতিরিক্ত নদীর জায়গা ভরাট করা হয়েছে সেগুলো অবশ্যই উদ্ধারে আমরা খুব দ্রুত একটা ব্যবস্থা নেব। অতি দ্রুত দখলদার নিজে অবৈধ স্থাপনা সরিয়ে নদীর জায়গা ফিরিয়ে না দিলে সংশ্লিষ্ট সংস্থাকে সব গুড়িয়ে দিতে বলা হয়েছে যৌথ জরিপে, যার সমস্ত ব্যয়ভার বহন করতে হবে অবৈধ দখলদারকেই। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, একদিনে ৪৭ দম্পতির বিবাদ নিষ্পত্তি করে রায়, দৃষ্টান্ত গড়ল সুনামগঞ্জের নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রাজধানীর গ্রিন রোডের ঝুপড়ি ঘরে বসে টেক্কা দিচ্ছে মার্ক জাকারবার্গের ফেসবুককে। শুনে অবাক হলেও ঘটনা সত্য। এ নিয়ে আদালতে পর্যন্ত যেতে হয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে। গ্রিন রোডের A1 কোম্পানির স্বত্বাধিকারী বলছে তারাও ছেড়ে কথা বলবেন না ফেসবুককে। সামাজিকতা রক্ষা থেকে শুরু করে জীবন জীবিকা চালাতে ব্যবসা বাণিজ্য সবকিছুতে জড়িয়ে আছে ফেসবুক। অথচ বাংলাদেশে ব্যবসা বাড়াতে এই প্রতিষ্ঠানটিকেই হোঁচট খেতে হচ্ছে, কেননা এজন্য দরকার দেশের কোড সহ BTCL এর নিবন্ধন। অথচ facebook.com.bd নামে 2008 সালে BTCL এর কাছ থেকে ডোমেন কিনে রেখেছে A1 সফটওয়্যার নামের দেশের একটি প্রতিষ্ঠান। এরই মধ্যে A1 কোম্পানিটি facebook.com.bd ডোমেনের দাম হেঁকেছে $6 মিলিয়ন বা 51 কোটি টাকা। তাতেই গোল বেঁধেছে। ফেসবুক কর্তৃপক্ষ আইনি নোটিশ পাঠিয়েও A1কে কাবু করতে পারেনি। সে কারণে ফেসবুক হেঁটেছে মামলার পথে। facebook.com.bdর মাধ্যমে ফেসবুকের রূপ ধারণ করে অনেক প্রকার বেআইনি কোনো কর্মকাণ্ডে কেউ জড়িত হওয়ার সম্ভাবনাও উড়ায় দেওয়া যায় না। রাজধানীর গ্রিন রোডের সরু গলির ভেতরে পুরাতন একটি ভবনের চতুর্থ তলায় A1 এর অফিস। 2 রুমের অফিসটিতে কয়েকটি কম্পিউটার আর কিছু তারের স্তূপ ছাড়া কিছুই নেই। A1 মূলত এলাকায় ইন্টারনেট সংযোগের ব্যবসা করে। এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জানান, তারা আইন মেনে ডোমেন কিনেছেন, লড়তে চান ফেসবুকের বিরুদ্ধে। যেহেতু অলরেডি মামলা করেছে, আমাদের তো কোর্টের মাধ্যমেই বিষয়টা নিয়ে কথা বলতে হবে। যদিও প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, আইনি পথে ফেসবুক রয়েছে সুবিধাজনক অবস্থানে। A1 সফটওয়্যারটা আসলে ফেসবুক নামে ট্রেডমার্ক অবশ্যই নেই, তো যে ক্ষেত্রে এখানে A1 সফটওয়্যার হেরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ঝুপড়ি ঘরে বসে মার্ক জাকারবার্গের ফেসবুককে টেক্কা দেওয়ার ঘটনাটি তাই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ। চট্টগ্রাম বন্দরে নিলামে ওঠা গাড়ির পাশাপাশি বিভিন্ন শেডে থাকা পণ্য কম দামে বিক্রির নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ চক্র। কাস্টমস কর্মকর্তা পরিচয়ে আস্থা অর্জন এবং
বন্দরের অভ্যন্তরে ঢুকে পণ্য পছন্দের সুযোগ পাওয়ায় সাধারণ মানুষও বিভ্রান্তিতে পড়ে তাদের ফাঁদে পা দিচ্ছেন। তবে কাস্টমসের অনুমতি ছাড়া এ ধরনের পণ্য বিক্রির কোনো সুযোগ নেই বলে দাবি বন্দর কর্মকর্তাদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। তাদের সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করতে পারি না, চেষ্টা করছি কিন্তু যোগাযোগ করতে পারি। বন্দরের শেডে থাকা কাপড় কম দামে বিক্রির কথা বলে গাজীপুরের 2 তরুণের কাছ থেকে 2.5 লাখ টাকা হাতিয়ে নিয়েছে কথিত কাস্টমস কর্মকর্তা সানোয়ার ও তার সহযোগীরা। এমনকি বন্দরের ভেতরে ঢুকে তারা কাপড় বাছাইয়ের সুযোগও পেয়েছিল। 5টার সময় গেটের সামনে দাঁড়ান, আপনার মাল পেয়ে যাবেন, আর আমাদের গাড়ি দিয়ে আপনাকে পৌঁছায় দিব। তারা আমাদের কাছে ক্যাশ টাকা নিয়েছে, নেওয়ার পরে আমাদেরকে একটা ডকুমেন্ট হিসেবে একটা চেক দেয় 2 লক্ষ টাকার। শুধু এ 2 তরুণ নয়, তাদের মতো অনেকেই বন্দর কেন্দ্রিক এই প্রতারক চক্রের কবলে পড়ে লাখ লাখ টাকা খুইয়েছেন। ঢাকার এই ব্যবসায়ীকে বন্দরের শেড থেকে মসুর ডাল দেওয়ার নাম করে হাতিয়ে নিয়েছে 23 লাখ টাকা। আমাকে বন্দর থেকে মসুর ডাল দিবে বলে আমার কাছ থেকে 23,20,000 টাকা নিয়েছে। সিআইডির অভিযানে বন্দর কেন্দ্রিক প্রতারক চক্রের 6 সদস্য গ্রেপ্তার হয়। দেশের বিভিন্ন স্থান থেকে একের পর এক অভিযোগ আসছে। এমনকি চট্টগ্রাম বন্দরের পাশাপাশি মোংলা বন্দরেও এই প্রতারক চক্রের প্রভাব রয়েছে জানায় সিআইডি। গাড়ি আছে, কাপড় আছে এবং অন্যান্য পণ্য রাখা আছে, তাদেরকে ওই সমস্ত পণ্য দেখিয়ে তাদেরকে প্রলুব্ধ করে তারপর তারা টাকা আদায় করে ভাই। তবে বন্দর কর্মকর্তাদের দাবি, কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে বন্দর থেকে কোনো পণ্য বাইরে বিক্রির সুযোগ নেই। সারাদিনে 6-7 হাজার লোক ঢুকে এবং এর সাথে 2 জন লোক আরেকজনকে দেখিয়ে যদি বলে যে এই মালটা তুমি নিয়ে যেতে পারবা, এই গুডসটা তুমি নিয়ে যেতে পারবা, সেটি কিন্তু সম্ভব না। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন শেডে আমদানিকারকদের ছাড় না করা মালামাল বছরের পর বছর পরে থাকে, আর এসব পণ্যকে পুঁজি করে গড়ে উঠেছে সংঘবদ্ধ এই চক্র। সানোয়ার নামে এক ব্যক্তি এই চক্রের প্রধান বলে নিশ্চিত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশ রেলওয়ের 80% ইঞ্জিনের মেয়াদ পেরিয়ে গেছে কয়েক দশক আগে। যেগুলো রয়েছে তারও নেই সঠিক রক্ষণাবেক্ষণ। রেল কর্তৃপক্ষের অজুহাত লোকবল সংকটের। জোড়াতালি দেয়া ইঞ্জিনে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন। বিশেষজ্ঞরা বলছেন নতুন ইঞ্জিন কেনার কোনো বিকল্প নেই, তবে পুরনোগুলো রক্ষণাবেক্ষণে বাজেট না বাড়ালে হুমকির মুখে পড়বে চলমান রেল ব্যবস্থা। রেলমন্ত্রী বলেছেন সমাধানে নেওয়া হয়েছে উদ্যোগ। ইঞ্জিনটির মেয়াদ পেরিয়েছে 25 বছর আগে। যেটি দিয়ে টেনে আনা হচ্ছে তারও জীবনকাল শেষ হয়েছে 20 বছর আগে। বাংলাদেশের অধিকাংশ ইঞ্জিনের অবস্থায় এমন। স্বাধীনতার সময় রেলবহরে ইঞ্জিন ছিল 486টি, এরপর গেল 50 বছরে যোগ হয়েছে শতাধিক। সব মিলিয়ে বর্তমানে ইঞ্জিন সংখ্যা 273টি, যার 80 ভাগেরই মেয়াদ পেরিয়ে গেছে কয়েক দশক আগে। মেয়াদোত্তীর্ণ লোকোমোটিভ এগুলি দিয়ে এখন আর কাজ চলতেছে না। আমাদের খুব ক্রাইসিস। ইঞ্জিন যত পুরানো হচ্ছে বাড়ছে সংরক্ষণ বাজেটের চাহিদা, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঘাটতিও। গত 5 বছরে ইঞ্জিন সংরক্ষণ চাহিদা বেড়েছে 3 গুণ, ঘাটতি বেড়েছে সমানুপাতিক হারে। অনেক লোকোমোটিভ আমাদের বসায় রাখতে হয় মালামালের সমস্যার জন্য, মালামাল হবে। এই অবস্থায় রেল ব্যবস্থা হুমকির মুখে, বলছেন রেল কর্মকর্তা ও যোগাযোগ বিশেষজ্ঞরা। বছরের শুরুতে আমি বাজেট পেয়েছি কম, বাজেট ঘাটতির কারণে কাজের প্রভাব অবশ্যই পড়ছে। ইঞ্জিন যদি সঠিক রক্ষণাবেক্ষণ না হয় তাহলে তার যে কমার্শিয়াল লাইফটা থাকার কথা সেটা কিন্তু সংক্ষিপ্ত হয়ে যায়। সংকট সমাধানে ইঞ্জিন কেনা সহ রক্ষণাবেক্ষণ বাজেট বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন রেলমন্ত্রী। 10টা আমরা মিটার গেজ পেয়েছি, এটা একদম ব্র্যান্ড নিউ, এবং আরও 20টা আমাদের পাইপলাইনে আছে, এগুলো আমরা খুব অল্প দিনের মধ্যে এগুলো পেয়ে যাব। বর্তমানে 4টি ইঞ্জিন কেনা প্রকল্প চলমান রয়েছে। 140টি ইঞ্জিন কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে, যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় 7,000 কোটি টাকা। অথচ ইঞ্জিনগুলো রক্ষণাবেক্ষণে নেই তাদের নজর। যোগাযোগ বিশেষজ্ঞ বলছে শুধু নতুন ইঞ্জিন কিনলেই হবে না, পুরনোগুলো সংস্কারের বাজেট না বাড়ালে হুমকির মুখে পড়বে রেল ব্যবস্থা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। একদিনে 47টি নারী নির্যাতন আইনের মামলার নিষ্পত্তি করেছেন সুনামগঞ্জের আদালত। কাউকে দণ্ড না দিয়ে আসামি পক্ষের অঙ্গীকার নেন বিচারক। স্বজন ও সন্তানদের ভবিষ্যৎ বিবেচনায় মামলার এমন নিষ্পত্তিকে যুগান্তকারী বলছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
স্বামী স্ত্রীর মধ্যে বিরোধের জেরে হওয়া মামলা নিষ্পত্তির লক্ষ্যে বুধবার সকাল থেকেই সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শুরু হয় তৎপরতা। একে একে ৪৭টি মামলার আসামি ও বাদীপক্ষ হাজির হন বিচারক জাকির হোসেনের আদালতে। সবার উপস্থিতিতে একযোগে মামলাগুলোর রায় ঘোষণা করা হয়। এ সময় শান্তিপূর্ণভাবে দাম্পত্য জীবন কাটানো, যৌতুক না চাওয়া ও ভবিষ্যতে নির্যাতন না করা সহ ৬টি শর্ত দেওয়া হয়। রায় ঘোষণার পর ৪৭ দম্পতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রায় অর্ধশত মামলার রায় ঘোষণাকে ঘিরে আদালত চত্বরে ভিড় ছিল উৎসুক জনতারও। চলাফেরার মাঝে একটা বালা আছে, ওখানে আমরা দেখতাই যেহেতু বালা আসো মামলাটা আপোষ মানে চাই আমরা, এর কারণে এখানে আবার মামলাটা তোলা, এই বিষয়টা আমরা অনুমতি বালা মনে করি। তখন বুঝতে পারছি মামলা খুব বালা জিনিস না, যত সচেতন তখন যায়। আমরা গ্রামের মানুষ শান্তভাবে চলতাম, শান্তভাবে খাইতাম বউগুনের লইয়া। দণ্ড ছাড়াই দম্পতির বিরোধ নিষ্পত্তি হওয়াকে দৃষ্টান্ত বলছেন আদালতের পিপি। সন্তানরা পিতৃশূন্য মাতৃশূন্য অবস্থায় ছিল, আজকের এর ফলে তার সন্তানরা তাদের পিতামাতাকে ফিরে পাবে, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে বলে আমি মনে করি। সুনামগঞ্জ জেলায় এখনও ২২০০ নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা বিচারাধীন রয়েছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। সময় সংবাদে আরও থাকছে। দেশের ইতিহাসে প্রথম বিমান বাহিনীতে যুক্ত হলেন ৬৪ জন নারী ফাইটার। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আকাশসীমাকে মুক্ত রাখার দৃঢ় অঙ্গীকার। প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয়হীনতায় আড়ালে পড়ে যায় বহু অনিয়ম, ত্রুটি থেকে যায় পর্যবেক্ষণে, এমন মত সরকারের বাস্তবায়ন, মূল্যায়ন ও পরিবীক্ষণ বিভাগ IMEDর। সকালে গণমাধ্যম কর্মীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় IMED সচিব জানান, কাজ শেষ মানেই প্রকল্প শেষ, এমন ধারণা থেকে বের হয়ে আসতে হবে সব মন্ত্রণালয়কে। এ সময় কাউকে শাস্তি দেয়া নয়, প্রকল্প পরিদর্শন যেন কার্যকর হয় তা নিশ্চিতেও কর্মকর্তাদের নির্দেশ দেয় সংস্থাটি। ছোট বড় সব মিলে বর্তমানে দেশে চলমান প্রকল্পের সংখ্যা ২০০০ ছুঁই। সরকারি, বেসরকারি আর বিদেশি অর্থায়নে যা বাস্তবায়নে গুরু দায়িত্ব পালন করে সরকারের ৩৯টি মন্ত্রণালয়। কিন্তু উন্নয়ন প্রকল্পে অর্থের সঠিক ব্যবহার হচ্ছে কিনা কিংবা যে উদ্দেশ্যে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে তার সুফল মিলছে কিনা, এসব তদারকির দায়িত্ব পালন করে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, মূল্যায়ন ও পরিবীক্ষণ বিভাগ। এরপরও হরহামেশাই প্রকল্পে উঠছে ছোট বড় নানা অনিয়মের অভিযোগ। তাহলে কি ঘাটতি আছে সরকারি পর্যবেক্ষণে? প্রশ্ন ছিল IMEDর কাছে। যারা বাস্তব উদ্যোগী মন্ত্রণালয় তাদের দায়িত্ব কোনো অংশেই কম না, IMEDর দায় আছে। আমরা যদি ADB রিভিউ সভায় IMED যা বললো সেটা যদি রিফ্লেক্ট হয়, যে এটা যদি একটা বার্তা হিসেবে যায় এবং সেই বার্তাটা যারা গ্রহণ করার কথা তারা যদি সাদরে গ্রহণ করেন, তাহলে এটা এখানে একটা ভালো ফলাফল পেয়ে যেতে পারে। উন্নয়ন সাংবাদিকদের সংগঠন DJFB-কে নিয়ে আয়োজিত সেমিনারে সচিব বলেন, বরাদ্দ করা অর্থ ব্যয় মানেই প্রকল্প শেষ নয়, তার তদারকিও জরুরি। ব্রিজ হয়েছে, অ্যাপ্রোচ রোড নাই, তাহলে হোয়াট ইজ দ্য ইউটিলিটি? কেউ যদি বলে যে আমি তো ব্রিজ বানাইছি, আমার কাজ তো শেষ, ইজ ইট ডেড কেস? ডেড কেস না তো। এটা প্রত্যেক মন্ত্রণালয়ের দুর্বল প্রকৃতির যে প্রজেক্টগুলো আছে তাদের ফিগারগুলো আমরা একটু চেক করব। সেমিনারে জলবায়ু পরিবর্তন তহবিলের অনিয়ম, বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নে ধীরগতি এবং IMEDর জনবল সংকট ও সমাধান নিয়ে বেশ কিছু পর্যবেক্ষণ তুলে ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন গণমাধ্যম কর্মীরা। মাঠে যে আমি যাই, এই যাওয়াটা যেন ইফেক্টিভ হয়, কাউকে ধরার জন্য না, মারার জন্য। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। মাত্র 5 মিনিটে 2 পাতার ফর্ম পূরণ করে খোলা যাবে ব্যাংক হিসেব বা অ্যাকাউন্ট। বাংলাদেশ ব্যাংকের এমন নির্দেশনা বাস্তবায়ন করেনি 80% আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংকগুলো বলছে নতুন ফর্ম বাস্তবায়নে কাজ চলছে। দ্রুত সব ব্যাংকে সেবা নিশ্চিতের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। কাজল আব্দুল্লাহ জানাচ্ছেন বিস্তারিত। দেশের ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট খুলতে গেলেই 10 থেকে 18 পাতার KYC বা নো ইয়োর কাস্টমার ফর্মে বিভিন্ন তথ্য দিতে হয় গ্রাহকদের। সময় লাগে আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর্যন্ত। নানা ধরনের তথ্য দিতে গিয়ে বিরক্ত বোধ করেন গ্রাহক, বিড়ম্বনায় পড়েন ব্যাংকার। এমন ভোগান্তি কমাতে ও সময় বাঁচিয়ে আর্থিক প্রবৃদ্ধি বাড়াতে উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। শুধু ছবি আর জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে হালনাগাদ করা 2 পাতার অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম চালু করে তা বাস্তবায়নের নির্দেশ দেয় জুন মাসের মধ্যে। পরবর্তীতে সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানো হলেও এখনও কার্যকর করেনি
সরকারি বেসরকারি বেশিরভাগ ব্যাংক। অনেক পাতা হলে তাদের বুঝতে সমস্যা হয়। যৌথ একটা কমিটি হয়েছে এবং সেই কমিটি কাজ চলছে। প্রিন্টিংটা আমাদের এগুচ্ছে, আমরা আগামী সপ্তাহে আমাদের কাজ শেষ হয়ে যাবে, আমরা সারা বাংলাদেশে প্রিন্টেড ফর্মটাও আমরা পাঠিয়ে দিতে পারবো। এটাকে সংক্ষিপ্ত করা এবং সহজীকরণ করার ফলে আমাদের কাস্টমারদের মধ্যেও একটা পজিটিভ দিক এসছে, যার ফলে আমরা ক্লায়েন্টদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক ভালো হয়, ক্লায়েন্টরা খুব উৎসাহ নিয়ে আমাদের কাছে অ্যাকাউন্ট করতে আসে। কেন্দ্র ব্যাংকের এই নির্দেশনা এখনো কেন বাস্তবায়ন হয়নি এমন প্রশ্নের উত্তর মেলেনি নিয়ন্ত্রণ সংস্থার কাছে। যদিও গ্রাহক সুবিধায় সব ব্যাংকে এই ব্যবস্থা দ্রুত বাস্তবায়নের পরামর্শ উন্নয়ন অর্থনীতিবিদদের। যত কম নগদ লেনদেন করা যায়, ব্যাংকের মাধ্যমে লেনদেন করা যায়, অথবা একটা সিস্টেমের মাধ্যমে আমাদের যে মোবাইল ব্যাংকিং সিস্টেম বা এগুলোর মাধ্যমে কিন্তু লেনদেন হচ্ছে। তো আমি মনে করি যে এটি একটি চমৎকার উদ্যোগ, সব ব্যাংকেরই এটি তাড়াতাড়ি বাস্তবায়ন করা উচিত। মডারেট ব্যাংকিং ব্যবস্থাপনার অংশ হিসেবে আর্থিক প্রতিষ্ঠানের সব ক্ষেত্রের লেনদেন ও কার্যক্রম আরও সহজ করতে পারলে গ্রাহকরা দ্রুত সেবা পাবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। চলতি আমন মৌসুমে চাল সংগ্রহে সরকার নির্ধারিত দাম বাড়ানোর দাবি জানানো হয়েছে। না হলে অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল মালিক সমিতি সরকারের সঙ্গে কোনো চুক্তি করবে না বলে ঘোষণা দিয়েছে। দুপুরে বগুড়ার রেড চিলি রেস্টুরেন্টের সভাকক্ষে কেন্দ্রীয় নেতাদের সভা শেষে ঘোষণা দেওয়া হয়। সভায় বক্তব্য দেন সমিতির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক সহ অন্যরা। সংগঠনের সাধারণ সম্পাদক জানান, চুক্তি সম্পাদনের তারিখ ২৬ নভেম্বর নির্ধারণ থেকে সরকারকে সরে এসে সময় দেয়া এবং ধানের দামের সঙ্গে চালের দাম সমন্বয় করতে হবে। এই সরকারের দেওয়া ধানের দামের সঙ্গে চালের যে রেট দিয়েছে সেই রেটে আমরা চাল দিতে পারছি না। এটা অনেক টাকা আমাদের লোকসান হয়, আমরা লোকসান দিয়ে আর চাল দিতে পারবো না। চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজ ব্যবসায়ীদের লোকসানের বোঝা ভারী হচ্ছে দিন দিন। পানির দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ, কখনো কেজি ৫ থেকে ১০ টাকা, আবার কখনো পুরো বস্তায় ১০ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে। আবার কেউ বিক্রি করতে না পেরে ফেলে দিচ্ছেন সেই পেঁয়াজ। এতে কোটি কোটি টাকা ক্ষতির মুখে পড়ে দিশেহারা আমদানিকারকরা। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। খাতুনগঞ্জের প্রতিটা আড়তে শত শত বস্তা পচা পেঁয়াজ। প্রথমে গ্যাস কিংবা চারা গজিয়ে তারপর নষ্ট হচ্ছে পানি ছড়ে, আর এগুলো বিক্রি হচ্ছে কেজি ৫ থেকে ১০ টাকা। আবার কোনো কোনো আড়তে পুরো বস্তারই দাম মাত্র ১০ টাকা। লোকসানের বোঝা বাড়তে থাকায় চরম ক্ষতির মুখে ব্যবসায়ীরা। বন্দরে দীর্ঘদিন আটকে পড়েছিল, পার্টিরা একটু দাম ধরার জন্য অনেক চেষ্টা করছিল, সেই কারণে পেঁয়াজটা পৌঁছে যাচ্ছে বাজারে আসার পরে। পেঁয়াজটা আছে আপনার এসি কন্টেনারে, তার মধ্যে পেঁয়াজটা তাড়াতাড়ি নষ্ট হচ্ছে, গ্যার হয়ে যাচ্ছে। মশাগুলো আমরা কিছু ওজন করে ১০ টাকা বেচতেছি, ৮ টাকা বেচতেছি, আবার কিছু বস্তা টিয়ে বেচতেছি, আর কিছু যেগুলো বেশি নষ্ট হয়ে যায় ওগুলো খালে ফেলে দিই। ব্যবসায়ী নেতারা বলছেন, রপ্তানিকারক দেশে জাহাজ ভর্তির সময় কন্টেনার সংক্রান্ত জটিলতায় পচছে পেঁয়াজ। পাশাপাশি মৌসুমি ব্যবসায়ীদের অতিরিক্ত আমদানির কারণে পচে যাচ্ছে পেঁয়াজ। সিজনাল ব্যবসায়ীরা গত বছর মনে করছে লাভ হয়েছে, ২০০-২৫০ পেঁয়াজ হয়ে গেছে, এই বছর তাই ভাবছে, যে কারণে এই পেঁয়াজটা ধস নামছে বাজার। এদিকে কন্টেনারে পেঁয়াজ পচার কারণে ক্ষতির মুখে পড়ে আগ্রহ হারাচ্ছেন আমদানিকারকরা। অনেক পেঁয়াজ ভিতরের দিকে এখানে আয়না, কন্টেনারে আয়না এ হয়ে যাচ্ছে, বর্মা থেকে আসতে চারা উঠে যাচ্ছে, দাম পাচ্ছে না, ইম্পোর্টার মরে গেছে, ইম্পোর্টারের পুঁজি শেষ। চলতি বছরের সেপ্টেম্বরে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় বিশ্বের ১১টি দেশ থেকে আমদানির অনুমতিপত্র খোলেন খাতুনগঞ্জ সহ দেশের শত শত আমদানিকারক। একদিকে এসি কন্টেনার সংক্রান্ত জটিলতা, অপরদিকে অতিরিক্ত আমদানির কারণে পচে যাচ্ছে পেঁয়াজ। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে অনিয়ন্ত্রিতভাবে বাজার চলতে থাকলে সরবরাহ কমে আবারও বেড়ে যেতে পারে পেঁয়াজের দাম। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের ইতিহাসে প্রথম বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হলেন ৬৪ জন নারী ফাইটার। বাংলাদেশ বিমান বাহিনীর ৪৮তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বাহিনীতে যোগ দেন। বুধবার মৌলভীবাজার জেলার শমশেরনগরে অবস্থিত প্রশিক্ষণ কেন্দ্রে এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে যোগ দিয়ে বিমান বাহিনী প্রধান চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাদ বলেন, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বাহিনীতে সক্রিয় অবদান রাখবেন নতুন সদস্যরা। তরুণ বিমান সেনাদের সমাপনী কুচকাওয়াজ মৌলভীবাজারের শমশেরনগরে অবস্থিত প্রশিক্ষণ কেন্দ্রের প্যারেড গ্রাউন্ডে ড্রামের তালে কুচকাওয়াজ করেন নতুন বিমান সেনার দল।
এরপর বিমান বাহিনী প্রধান কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। কৃতি বিমান সেনাদের হাতে তুলে দেন ট্রফি। এই কুচকাওয়াজের মধ্য দিয়ে 752 জন রিক্রুট বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হলেন। আর দেশের ইতিহাসে প্রথম 64 জন নারী ফাইটার পেল বাংলাদেশ বিমান বাহিনী। পরিবার থেকে উৎসাহ দিয়েছে, স্কুল কলেজ সকল জায়গা থেকে উৎসাহ দিয়েছে যে মেয়েরা সব পারে, তোমরা কেন পারবে না। প্রতিরক্ষা বাহিনী মানে হচ্ছে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া, আর সেই চ্যালেঞ্জকে আমরা মোকাবিলা করব বলেই বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেছি। যে শপথ আমরা নিয়েছি সেই সামনের দিনে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা দৃঢ় প্রস্তুত। অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান করোনা দুর্যোগে বাহিনীর ভূমিকার কথা তুলে ধরে নতুন সদস্যদের দেশের জন্য সততা নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। আজ তোমরা যে সাফল্য অর্জন করেছো তা নিঃসন্দেহে তোমাদের কঠোর পরিশ্রম, মেধা ও দৃঢ় মনোবলের যথাযথ স্বাক্ষর বয়ে চলছে। প্রথমবারের মতো সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারী মহিলা বিমান সেনাদের প্রতি রইল অভিনন্দন। দেশের আকাশ মুক্ত রাখার দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে 1971 সালে 3টি বিমান নিয়ে যাত্রা শুরু হয় বাংলাদেশ বিমান বাহিনীর। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, মৌলভীবাজার, সিলেট। বঙ্গবন্ধু টি-20 কাপে প্রথম ম্যাচকে সামনে রেখে অনুশীলন করেছে গাজী গ্রুপ চট্টগ্রাম। অনুশীলন সেরে নিয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী এবং জেমকন খুলনাও। এবারের আসরে ভারসাম্যপূর্ণ স্কোয়াড গড়েছে চট্টগ্রাম। অনুশীলনেও দারুণ সিরিয়াস সৌম্য মোস্তাফিজরা। প্রায় ঘণ্টা তিনেক নিজেদের ছাড়িয়ে নিয়েছেন সালাউদ্দিন শিষ্যরা। ঐচ্ছিক অনুশীলন করবে বেক্সিমকো ঢাকা। অনুশীলন করেছে রাজশাহীও, যেখানে আশরাফুল ছাড়া ছিল না কোনো তারকা ক্রিকেটার। অনুশীলন করেছে জেমকন খুলনাও, তবে ছিল না সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়া। গত 4 মাসে 22 বার করোনা টেস্ট করিয়েছেন সৌরভ গাঙ্গুলি, তবে একবারও কোভিড পজিটিভ হননি বিসিসিআই প্রেসিডেন্ট। মূলত আইপিএলে বায়ো বাবল নিশ্চিত করা কতটা কঠিন ছিল তা বোঝাতেই এ মন্তব্য করেছেন সৌরভ। করোনা মহামারীতে ক্রিকেটারদের জন্য বায়ো বাবল নিশ্চিতে হিমশিম খাচ্ছে দেশগুলো। এর মাঝেও সফল একটি আইপিএল আয়োজন করতে পারায় ইতোমধ্যে সব দিকের শুভেচ্ছা বার্তায় ভাসছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। তবে এই বায়ো বাবল পরিস্থিতি সৃষ্টিতে অনেক ঝামেলা পোহাতে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। এ সময় 400 জনকে সুরক্ষিত রাখতে প্রায় 4000 টেস্টের ব্যবস্থা করতে হয় তাদের। বারবার বিদেশ সফর করার সময় করোনা টেস্টের মধ্য দিয়ে যেতে হয়েছে স্বয়ং বোর্ড প্রেসিডেন্টকেও। 22 বারই রিপোর্ট নেগেটিভ হওয়ার পরও আতঙ্ক বিরাজ করেছে তার মনে। আশপাশের অনেকেই আক্রান্ত হতে দেখার পর ভয় আরও বেড়ে গিয়েছিল সৌরভের। তাই তো ভ্যাকসিন না আসা পর্যন্ত সকলকে সাবধানে থাকার পরামর্শ সৌরভ গাঙ্গুলির। জেকে বসায় 13টি দেশ থেকে ইসরায়েলের হুলা উপত্যকায় পাড়ি জমাচ্ছে পাখিরা। প্রতি বছরের মতো এবারও পাখিদের কলকাকলিতে মুগ্ধ দর্শনার্থীরা। সন্ধ্যা নামতেই পাখিদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে ইসরায়েলের হুলা উপত্যকা। দল বেঁধে ঝাঁকে ঝাঁকে উঠছে অতিথি পাখি, আর তা দেখতে সেখানে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। করোনার প্রভাব পাখিদের ওপর নয়, মানুষের ওপর পড়েছে। তাই মানুষ দীর্ঘ লকডাউন কাটিয়ে একটু প্রকৃতির সান্নিধ্যে আসার জন্য হাঁসফাঁস করছে। দল বেঁধে সবাই আসছে পাখি দেখতে। প্রতি বছর হুলা উপত্যকায় অন্তত 5 লাখ অতিথি পাখি আসে। ইহুদি জাতীয় তহবিলের আওতায় সব পাখির দেখাশোনা করা হয়, কিন্তু দিন দিন পাখির সংখ্যা কমে আসছে বলে জানান সংস্থাটির কর্মকর্তারা। আগে এর চেয়ে অনেক বেশি পাখি আসতো হুলা উপত্যকায়। তাদের খাবার থেকে শুরু করে দেখাশোনা সবকিছুই করছে সরকার, কিন্তু পাখির সংখ্যা প্রতি বছরেই কিছুটা কমছে। সাধারণত সেপ্টেম্বরের শেষে সব শীতকালীন পাখির আনাগোনা শুরু হলেও এবছর 2 সপ্তাহ দেরিতে সেখানে পাড়ি জমাতে শুরু করে আফগানিস্তান, জর্জিয়া, বেলারুশ সহ 13টি দেশের পাখি। গত কয়েক বছর ধরেই অতিথি পাখিদের আচরণ আর গতিবিধিতে এ ধরনের নানা পরিবর্তন দেখা যাচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন জলবায়ু পরিবর্তনের কারণে এমনটা হয়ে থাকতে পারে। আর এই অবস্থায় প্রকৃতির স্বাভাবিকতা ধরে রাখতে পশু পাখির প্রতি মানুষের আরও দায়িত্বশীল হতে হবে বলে মত তাদের। সৃষ্টি ঘটক, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার।
করোনার কারণে এবার স্কুলে হচ্ছে না ভর্তি পরীক্ষা ও সব শিক্ষা প্রতিষ্ঠানেই লটারি, বাড়ল এলাকা ভিত্তিক কোটা, পেছাবে এসএসসি, এইচএসসি। দেশে করোনায় একদিনে ৩৯ জনের মৃত্যু, আক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী ও সচিব, নাইজারে ওআইসির সম্মেলনে যোগদান বাতিল। এবং বুড়িগঙ্গা তুরাগের ১.৫ শতাধিক বিঘা জমি এমপি আসলামের দখলে, উৎসব মুখ বন্ধ হয়ে শুরু হয়েছে নদী, পাওয়ার প্ল্যান্ট ও ইকোনমিক জোন উচ্ছেদের সুপারিশ নদী কমিশনের। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।